তোমার থেকে জানতে চাই কিছু জিনিস, এবং আমিও নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই যেগুলো নিয়ে নর্মালি আমি কথা বলিনি। তো ফার্স্টে স্টার্ট করি যে আমরা যখন ছোট একটা মানুষ, তো তখন তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়, ডেভেলপ করা স্টার্ট করে। সেই সব সময় আমরা স্কুলে কি কিন্ডারগার্টেনে ভর্তি হই, সেখানে যে পরিবেশ, অনেক সময় সেখানে আমরা বুলির পাল্লায় পড়ি। হয়তো পুরো ক্লাস আমাদের এগেনস্টে চলে যায়, কি কোনো একটা স্পেসিফিক বুলি থাকে। মাঝে মধ্যে টিচারদের সাথে যে আমাদের খুব একটা ভালো সম্পর্ক থাকে তা নয়, না থাকারই কথা। আমি তো প্রকৃত শিক্ষা ব্যবস্থাকে খুব একটা ফলো করি না। এই বিষয়ে তোমার এক্সপিরিয়েন্স এবং মতামত কিরকম? ছোট্টবেলার থেকেই না হয় স্টার্ট করা যাক। তাহলে ছোটবেলা থেকে আমি যদি স্টার্ট করি, তাহলে আমি কয়েকটা ফেজে নিজেকে ভাগ করে নিতে চাই। টর্চারের পিরিয়ডগুলো। টর্চার, আচ্ছা। টর্চারের পিরিয়ড হচ্ছে প্রথমে প্রেপ 1 থেকে প্রেপ 2, তারপর ওকে। লোয়ার কেজি থেকে আপার কেজি এবং 1, তারপর 2 থেকে আপ টু 7, এবং 7-এর পরে হয় রেভলিউশন। ওকে। ওই সময় আমাদের কিন্তু বাস্তিলদের সম্পর্কে পড়ানো হয়, দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব। না, আমাদের ওসব পড়ানো হয়নি। বাংলা মিডিয়ামে পড়তাম, সিলেবাস আলাদা ছিল হয়তো, তো পরে পড়েছি ওকে। এবং স্মৃতিতে ধরেছি আরও পরে, এবং বুঝেছি তো হালে। এবং এটাও জানতে পেরেছি যে ফ্রেঞ্চ রেভলিউশনে নাকি এক বাঙালিরও অবদান ছিল। যাই হোক, তার জন্য নাকি একজন ফরাসি এলিটের ফাঁসি হয়েছিল এক মহিলার। যাই হোক, আচ্ছা। প্রেপ 1 থেকে প্রেপ 2, প্রথম যেদিন স্কুলে ঢুকলাম আমার মনে আছে আমি একটা ফুটফুটে ছোট্ট শিশু, কিউট দেখতে, সুন্দর ফর্সা, মানে নিষ্পাপ, কোনো রকমের পাপ করেছি আমার এখন অবধি তো মনে পড়ে না। কিন্তু ক্লাসরুমের দরজাটা দিয়ে ঢুকলাম, একটা মাসি দাঁড়িয়ে ছিল, কিন্তু স্কুলে চাকরি করতেন তিনি। অবশ্যই তার যোগ্যতা ছিল নিশ্চয়ই, তাই জন্যই তিনি স্কুলে চাকরি পেয়েছিলেন, এবং তিনি তার যোগ্যতার সম্পূর্ণ নিষ্ঠার সহিত পালন করতেন। তো তার কর্তব্যই ছিল এটা যে যত বাচ্চারা ঢুকছে ক্লাসে তাদের সবার একবার করে কান মুলে কানটা লাল করে দেওয়া। তো আমাকেও তাই করা হলো। এবার ঢুকে গেলাম, জানি না কি ওনার মাথায় চলতো, হয়তো ওনার অত্যধিক জ্ঞান ওনাকে এই কাজটা করতে প্রেরণ করতো, ছোট ছোট বাচ্চাদের উপর বল প্রয়োগ করে তাদেরকে কষ্ট দেওয়া। এটা হলো প্রেপ 1 প্রেপ 2 গেল। কিন্তু বাড়িতে আমাকে যে দিদিমণি পড়াতে আসতেন তিনি অত্যন্ত স্নেহময়ী ছিলেন। আচ্ছা। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন। পরে তার বোনও আমাকে পড়ায়, খুব ভালো ছিলেন। কিন্তু তারপরে তারা শিফট হয়ে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, সে কারণে চলে যায়। ওই দিদিমণির আশীর্বাদ আমার জীবন থেকে আসে। আমাদের পাশের বাড়িতে এক আমার বাবা পুলিশে ছিলেন, কোয়ার্টারে থাকতাম, পাশের কোয়ার্টারে আরেক পুলিশম্যান ছিলেন। সে হঠাৎ করে বলল যে ওকে পড়াবো আমি। আমার মাও রাজি হয়ে গেল। হঠাৎ করে দেখলো, আচ্ছা আমি একটু আনকন্ট্রোলড ছিলাম, মা কোনোদিনই আমায় কন্ট্রোল করতে পারেনি, বাবাও কন্ট্রোল করতে পারেনি ছোটবেলা থেকে, বিকজ আমি নিজেই আচ্ছা। নিজেকে কন্ট্রোল করতে পারিনি আজ অব্দি। তো আরেকজন কে আমাকে কন্ট্রোল করবে? এই কন্ট্রোলের একটা ডিজায়ার আমার প্যারেন্টের মধ্যে ছিলই। তো হঠাৎ দেখলো এই লোকটার কাছে পড়তে দেওয়াতে ছেলে খুব কন্ট্রোলড হয়ে গেছে, অন্তত যখন টিচার আছে তখন তো ঠিকঠাক পড়ে। এর 3 বছর বাদে দেখা গেল আমার কানের পেছনে বিরাট বড় স্কার, পাস, ফাউল ডিসচার্জ হচ্ছে, রক্ত ইত্যাদি। এইখানেও তাই। তো এই ঘটনার 3 বছর পরে, যেদিন উনি আমাকে পড়ানো শুরু করলেন তার 3 বছর পরে আমার মা জানতে পারলো, আমার বাবা অ্যাকচুয়ালি জানতে পারলো, আমার মা তো জানতেই পারেনি। বাবা জানতে পারলো যে আমার কানের পেছনে বিরাট ঘা, স্কার, ক্ষত, কাঁচা ক্ষত। আমার বয়স তখন কত হবে, আমি লোয়ার কেজি আপার কেজি 1-এ পড়ি, কত হবে বয়স, 6 বছর, হার্ডলি 7 বছর। তো এরকম একটা বাচ্চাকে নখ দিয়ে খামচে কান মোলাতো এবং রক্ত বেরোতো। একদিন আমাকে থাপ্পড় মারতে গেছিল, আমি সরে গেছিলাম, নখে লেগে এই জায়গাটা কেটে এখান দিয়ে রক্ত ঝরছিল। আমার বাবাও দেখতে পায়নি, আমার মাও দেখতে পায়নি। কি করা যাবে, এখন দেখতে পায়নি তারা, আমাকে দেখতে হবে। এটা আমাকে আমার বাবা মা শিক্ষা দিয়েছে যে আমার সন্তানের সাথে যেন এরকম না হয়ে যায়। আমি তো সেটাকে প্রিভেন্ট করার 100% চেষ্টা করব, এবং লিগাল অ্যাকশনও নেব যদি দরকার পড়ে। তবে এই লোক আমাকে অনেক টর্চার করেছে, নাকে নস্যি দিয়েছে, খৈনির গুঁড়ো ছিটিয়েছে মুখে। খৈনির গুঁড়ো?
পিকচার খেয়ে ঠিক আছে, নানান রকমভাবে টর্চার করেছে। তা বাচ্চা মানুষ, তখন ভাবতাম এটাই বোধহয় নর্মাল। অনেক ছেলেরা বুলি করেছে, দাদারা, বয়সে বড় যারা। তারপরে এই ঘটনা ধরা পড়ার পরে তো খুব মানে হইচই হলো, এরকমভাবে মারধর কেউ করে একটা বাচ্চাকে, তো ছাড়িয়ে দিল সে লোককে। সে লোককে ছাড়িয়ে দেওয়ার পরে আরেকজনকে দেওয়া হলো যে মারবে না, আরো ভয়ঙ্কর, মারবে না, অপমান করবে, হিউমিলিয়েট করবে, মেন্টালি টর্চার করবে এই লোক। বিকজ আমি ডিফারেন্ট, আমার কিছু প্রবলেমস ছিল হয়তো, সেই কারণে আমি ডিফারেন্ট হতেই পারে, ওই কারণে আমাকে অত্যধিক টর্চার করেছে। অনেক রকম কটু কথা শোনাতো, অনেক রকম বাজে কথা বলতো, অনেক রকম অপমান করতো, এবং কীরকমভাবে পড়াতো। পরীক্ষার আগের দিন জেনারেলি টিচাররা পড়ায় না, আমি হলে তো পরীক্ষার আগের দিন পড়ানো ওটা প্রেফার করবো না, বরং হালকা পড়ুক ছাত্র। আমি তো অনেক পড়িয়েছি, অনেক স্কুলেও পড়িয়েছি, তো আমি তো এটাই প্রেফার করি যে পরীক্ষার আগের দিন প্রেশারাইজ না করা ভালো। সারা বছর প্রেশারাইজ করো, বাট পরীক্ষার আগের দিনটা রিল্যাক্সে রাখো, যাতে মাথাটা ঠিকঠাক থাকে এবং এফিশিয়েন্টলি সব পরীক্ষাটা যাতে সম্পন্ন হয়। কিন্তু সেই স্যার আমার মানে স্যার বলাটা তাকে তুচ্ছ করা হবে, আমি তো বলবো সে মহাপুরুষ। সে মহাপুরুষ পরীক্ষার আগের দিন 12 ঘন্টা পর্যন্ত পড়িয়েছে। আচ্ছা, বইতে যতগুলো অঙ্ক থাকতো সবকটা অঙ্ক করাতো। সে বিকম নিয়ে জেনারেলে পাস হওয়া, তো অত্যধিক শিক্ষিত এবং ব্রহ্মজ্ঞানী, সঠিক শব্দটা ব্রহ্মজ্ঞানী। আচ্ছা, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডে এমন কোনো জ্ঞান নেই যে তাহার নেই। ওকে, আমার বেস্ট ফ্রেন্ড ছিল একজন, সে আর আমি খুব ছবি আঁকতাম, কমিক বই কিনতাম আর কমিক বই থেকে দেখে দেখে ছবি আঁকতাম প্রচুর, সারাদিন ওই করতাম। এটা আমার ওই স্যারের পছন্দ হতো না, এবং অন্যান্য ছাত্রদেরও পছন্দ হতো না। তারা গিয়ে ওই স্যারকে নালিশ করতো এবং স্যার আমাকে অত্যন্ত কটু কথা শোনাতো। যদিও বা আমি কিন্তু পড়াশোনায় ঠিকঠাকই ছিলাম, তথাপি আমার পার্সোনাল ম্যাটার নিয়ে উনি ইন্টারফেয়ার করতেন। এনার সাথে লাস্ট দেখা হয়েছিল 2017 সালে, আমি তখন কলেজ ড্রপ আউট। আমাকে দেখে বলছে, আরে কি খবর, চাকরি করছিস না এখনো? অমুক ছেলেটা তো পাশ করে চাকরি বাকরি পেয়ে গেল, তুই কিছু করতে পারলি না এখনো? তার মনে একটাই কথা হলো যে আমার 2017 সালে যে বয়স ছিল, ওই বয়সে আপনি কি করতেন? তার বলিনি, বিকজ ছুঁচো মেরে হাত গন্ধ করার স্বভাব কোনোদিন ছিল না, আর হোক এটা চাই না। এই 7-এ একদিন কি হলো, এই স্যার অত্যধিক বাড়াবাড়ি করে ফেললো এবং আমিও রেভল্ট করে ফেললাম ঠান্ডা মাথায়। এত রেভল্ট করলাম এবং এত কুট বুদ্ধি ছিল, যেটা আমি আগেও ভিডিওতে বলেছি যে কুট বুদ্ধিতে তো ওস্তাদ আমি, মানে কুটিল, সরলতা নেই মনে আমার। তো কুট বুদ্ধি দিয়ে স্যারকে খুব খচালাম। স্যার তো খোঁচে চেঁচিয়ে মেঁচিয়ে গেট আউট করলো, আমি চুপচাপ বসে থাকলাম। পরের দিন আর পড়তে যাই, তারপর থেকে ছেড়ে দিয়েছি। আমি দেখলাম তখন আমার মা বাবাও সাপোর্ট করলো। আসলে ওই অত্যধিক টিউশনই করতো, ভালো ইনকামই হতো তখনকার দিনে। আমরা তো হাতির 4টে পা দেখি, বাস্তবে হয়তো হাতির 5টা পা ছিল, এবং উনি 5টাই দেখতো, আমরা ভুল দেখতাম আর কি। উনি জ্ঞানী মানুষ, ওনার ভুল ধরাটা উনি আমার গুরুদেব, ওনার ভুল ধরাটা উচিত হবে না, তবে অত্যধিক জ্ঞানী লোক ছিলেন। এবং ক্লাস 1 থেকে যিনি ক্লাস 1 অবধি যিনি আমাকে ফিজিক্যালি টর্চার করেছিলেন, নেশাদ্রব্যতে পুলিশ হয়ে, একজন পুলিশ হয়ে আইন জেনে একটা নাবালকের মুখে নস্যি দেওয়া, এ তো অত্যন্ত সম্মানের কাজ। এরকম সম্মানের জন্য উনি সম্মানিত হয়েছিলেন। ট্রামে চাপা পড়ে লাশ ছিন্ন ভিন্ন হয়ে যায়, ট্রামে চাপা পড়ে, ট্রামে চাপা পড়ে উনি, ওনার দেহ ছিন্ন ভিন্ন হয়ে বৈকুণ্ঠ ধাম লাভ করেন। শ্রীহরির পাদবদ্ধে উনি এখন লীন রয়েছেন। তো এরকম ব্যক্তিরা আমাদেরকে অত্যন্ত উদ্বুদ্ধ করে এবং করা উচিত।
আর আমাদেরকে তো এরকম ব্যক্তিদেরকে ফলো করা উচিত, মনেও রাখা উচিত এবং এনাদের সম্পর্কে প্রচারও করা উচিত যে এরকমও ব্যক্তিরা হয় পৃথিবীর বুকে, যারা একটা ছোট 5 বছরের বাচ্চাকে, ছেলেকে নিজের কৃপা দৃষ্টি প্রদান করেন। তো আমি তো ওনার কাছে খুবই ধন্য যে উনি আমাকে টর্চার করেছেন এবং এই টর্চারের ফলে আজকে আমি এতটা কেপেবল হয়েছি। আমারই শুনে খুবই খারাপ লাগছে, বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। যেটা হয়েছে সেটা তো হয়েছে, যারা করেছে তারা অনেকেই হয়তো মানবেন না কি ভুলে গেছেন। তবে একটা কথা বলবো, আমি তো পরিণতিটা দেখেছি, পরিণতিটা এক অর্থে উত্তম পরিণতি হয়েছে। বিষবৃক্ষে কল্পতরু গাছের ফল হয়েছে। যে বিষবৃক্ষ ওই মহৎ ব্যক্তি, মহান পুরুষ, সদাচারী, ধর্ম অবলম্বনকারী পুরুষ যে বিষবৃক্ষের ফল, বিষবৃক্ষের বীজ আর কি বপন করেছিলেন, সেই বিষবৃক্ষ থেকে তো আজকে কল্পতরু বৃক্ষের ফল হয়েছে। কল্পতরু মানে হচ্ছে স্বর্গের একটা বৃক্ষ, যার তলায় গিয়ে যা চাওয়া হয় তা পাওয়া যায়। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, এবং এরকম কিছু মহান এক্সপিরিয়েন্স আমার নিজেরই আছে, যার জন্য আমি তোমার বন্ধু। ক্লাস 7-এর পর থেকে আবার আরেকটা সমস্যা এসে যায়, হোমোসেক্সুয়াল লোকেদের সমস্যা। ট্রেনে, বাসে হোমোসেক্সুয়াল লোকেরা নিজেদের, আমি সিটে বসে আছি, হোমোসেক্সুয়াল ব্যক্তি এলেন, নিজের পুরুষাঙ্গটাকে এখানে ঠেকালেন, আমার গুপ্তাঙ্গে, আমার পার্সোনাল জায়গায় ইনভাইট করলেন। এমন বহুবার হয়েছে, লাস্টে শিখে গেছি। এবং একদিন আমার ঘটনা মনে আছে, যখন আমি কলেজে পড়ি, ফার্স্ট ইয়ার ওরকম হবে, 2010-12 ওরকম কোনো সাল হবে, বাসে যাচ্ছি, একজন এখানে এসে নিজের পুরুষাঙ্গটাকে ঠেকিয়ে দিয়ে দাঁড়ালেন। আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম, এদিকে তাকালাম, দাদা আপনার অতিকায় পুরুষাঙ্গটি আমার স্কন্ধকে স্পর্শ করিতেছে, যদি কৃপা করিয়া সরিয়ে দেন অত্যন্ত উপকৃত হই। লজ্জিত হয়ে লোকটি সরে গেলেন। 0 খিস্তি, 0 ক্রোধ, 100% কার্যপূর্তি। যদি এটা ক্লাস 7-এ জানা থাকতো বেশি ভালো হতো। এই বাসে, ট্রামে, ট্রেনে, জিমে এই কথাটা কেউ বলে না, সবাই জানে, কিন্তু আজকে বোধহয় আমাদের এই চ্যানেলেই প্রথমবার এই কথাটা উত্থাপিত হলো। হ্যাঁ, এগুলো হয়। আমার হোমোসেক্সুয়াল লোকেদের সাথে কোনো আপত্তি নেই, এবং আমি নিজেও যে একজন হোমোসেক্সুয়াল তাও নই, কিন্তু আমার কথা হচ্ছে একটা মেয়ের গায়ে অবাঞ্ছিতভাবে স্পর্শ করা হলে তার যেরকম খারাপ লাগে, আমিও একটা মানুষ, আমারও খারাপ লাগে যদি আমাকে, ছেলে হোক চাই মেয়ে হোক, কেউ অবাঞ্ছিতভাবে আমায় স্পর্শ করে। এতে ছেলে মেয়ের কিছু যায় আসে না। সম্মান একটা মানুষের যতটা, ছেলেরা ততটা, মেয়েরা ততটা, একজন থার্ড জেন্ডারের লোক তারও ততটাই। ব্রেন তো ব্রেন, মনের তো লিঙ্গ হয় না। না, মন তো মন, মনের প্রপার্টি তো সেম, সব মনে সেম। ভয়াবহ, ভয়াবহ, আসলে ভয়াবহ। আমি পূর্বজন্মবাদে বিশ্বাস করি ছোটবেলা থেকে। আচ্ছা, রিইনকার্নেশন থিওরিতে আমি বরাবরেরই বিশ্বাস করি। প্রথমে বিশ্বাস করতাম যেহেতু ছোটবেলায় মা বিভিন্ন শাস্ত্র পুরাণ পড়ে শোনাতো, এবং তাতে বলা ছিল যে পূর্বজন্ম হয়, পূর্বজন্ম অনুযায়ী এই জন্ম নির্ধারিত হয়, এবং এই জন্ম অনুযায়ী পরের জন্ম নির্ধারিত হবে, এরকম আর কি। কিন্তু পরে আমি জানতে পারি, যখন লজিক্যালি ভাবি, যে এটা একটা সফটওয়্যার, এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার না, সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারটা যদি একবার ইনস্টল হয়ে যায় মনের ভিতরে, মাথার ভিতরে, মাথার রূপী হার্ডওয়্যারে, এই নিউরাল নেটওয়ার্কটা যদি ইনস্টল হয়ে যায়, তাহলে পরে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। কি সেটা? কোনোদিন আশা শেষ হয় না। যত বিষম পরিস্থিতিতে যাও, আশার জিরো হবে না, কমে যেতে পারে,
আনডিফিনাইটলি কমে যেতে পারে, বাট জিরো হবে না। এটা বিশাল পাওয়ার দেয়। হুম, একটা বিলিফ সিস্টেম, সেটা যদি দিনের শেষে আমার ভালো করে, হয়তো মানলে আমাকে আমার কাজেই দিতে পারে। তো তোমার সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আমারও খুব একটা যে আলো এবং আলোকিত ইতিহাস তা নয়। ছোটবেলাতে যখন স্কুল স্টার্ট করি, খুবই ভালো পরিবেশ ছিল, অত্যন্ত ভালো পরিবেশ, কিছু বন্ধুও হয়েছিল, এবং তখন আমি এক্সট্রোভার্ট ছিলাম। এখন যে মানুষটা আমি ট্রিটমেন্টের পরে হয়েছি, তার থেকেও বেশি বেটার এক্সট্রোভার্টেড ভার্সন ছিলাম, যেটা আমার হওয়ার কথা ছিল। দুষ্টু ছিলাম, দুষ্টু মানে যেরকম একটা সাধারণ মানুষ দুষ্টুমি করে, সাধারণ ছেলে। বন্ধু বান্ধবও ছিল, সবার সাথে মিশতাম, টিচারদের সাথেও ভালো সম্পর্ক ছিল। স্কুলটা একটা সময় পরে মর্নিং থেকে ডেতে শিফট করে। ডে সেশনে আমার সেকশনটা চেঞ্জ হয় তার পরের বছরে। তার আগের বছর অব্দি এক সেট অফ টিচার বন্ধু বান্ধব ছিল। তো ক্লাস 2 থেকে ক্লাস 3-তে ওঠার সময় অনেক পুরনো বন্ধু বান্ধব ছাড়া স্টার্ট করে, স্কুলটা ছেড়ে চলে যায়, তাদের সাথে আমার বন্ডিং কেটে যায়। তার আগে তাদের সাথে খুব মিশতাম, খুব 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 মিশতাম। তো আমি তখন কিছু বন্ধু বান্ধবের সাথে তখন আড্ডা মারতাম প্রায়। ছোট্ট বয়স ভাই, তখন আমাদের ওই ঘোরানো টেলিফোন ছিল, ফোন করে হোমওয়ার্কের ব্যাপারে কথা বলতাম, কি করছে না করছে, টিভিতে শক্তিমান দেখেছে কিনা। তো একটা সময় এই বন্ধু বান্ধবরা স্কুল ছাড়া শুরু করে একে একে। তারপরে আমার ট্রান্সফার হয়ে যায় আরেকটা সেকশনে। তো সেই সেই সেকশনে টিচাররাও অন্য, ছাত্ররাও আমার কাউকে চেনে না, না ছাত্ররাও আমাকে কেউ চেনে না। তো ওই সেকশনে যাওয়ার আগে আমার মা একটা প্রাইভেট টিউশনের ব্যবস্থা করেছিলেন। তো সেখানে আমি পড়তে যেতাম। সেইখানে আরেকটি ছেলে পড়তো, মানে অ্যাকচুয়ালি যে পড়াতো তারই ছেলে, সে ওই সেকশনে পড়তো এবং সে আমার সাথে টিউশনেও পড়তো। মানে সে মানে যে পড়াতো সেটাই হচ্ছে এই বাচ্চাটির মা, এবং আমরা কয়েকজন তার কাছে পড়তাম। এইভাবে যেরকম হয় আস্তে আস্তে আমরা বন্ধু হই। কিন্তু পরবর্তীকালে ওর কাছে পড়তে পড়তে যেটা হয় সেটা হচ্ছে ছেলেটি খুবই ফিজিক্যালি অ্যাবিউসিভ ছিল, গায়ে জোর ছিল প্রচুর, ক্যারাটে ফ্যারাটে শিখতো, ফেলে পেদাতো ভাই, চান্স পেলেই দলবদ্ধ হয়ে, গায়ে তখন আমার জোর কম, রোগা পাতলা আমি, খুব মারতো, প্রচুর মারতো, এত মারতো রক্ত রক্ত বার করে দিত। তো আমার মা ছাড়াতে পারতো না ওখান থেকে অনেক বিভিন্ন কারণে, বাট মার খেয়েও আমি তারপরে পড়তে যেতাম। মাঝে মধ্যে সেই টিচারও আমাকে খুবই পেদাতো। পড়াশোনা অত যে খারাপ ছিলাম তা না, পড়াশোনায় আমি অ্যাভারেজ ছিলাম, এবং আমি মুখস্থ করতে চাইতাম না, কারণ মুখস্থ করতে ভালো লাগতো না। সেই কারণেও বহুত মার খেয়েছি। এই ছেলেটি কখনো মার খেতে দেখিনি, কারণ ছেলেটি অলওয়েজ পড়াশোনায় টপ করতো, ক্লাসে টপ করতো। তো মার মার মার, স্কুলেও বুলিড হওয়া স্টার্ট হয়। তারপরে বিভিন্ন গ্যাংয়ের কাছে, মানে ক্লাসে বাচ্চাদের গ্যাং থাকে, বিভিন্ন গ্যাংয়ের কাছে বুলিড হয়েছে। এবং আমি এমনই ছেলে যে মেয়েদের হাতেও বুলিড হয়েছে। আমার মনে আছে একটি মেয়ের পাশে টিচাররাই বসিয়ে দিয়েছিল, কারণ আমাকে একবার দেখে নিয়েছিল আমি বন্ধুদের সাথে খুব গল্প করছি। সেই মেয়েটি টানা 1 মাস বিনা কারণে আমাকে টিচারদের কাছে বকা এবং পানিশমেন্ট খাইয়েছে, বিনা কারণে, ছোট্ট ছোট্ট কারণে। এবং ক্লাসেই দেখেছি অনেকেই মেয়েদের কথা বিশ্বাস করে নিত। আমি কিচ্ছু না করলো, ক্লাস 5-এ পড়ি ভাই তখন, কিচ্ছু না, মেয়েটি কোনো কারণে খেপে গিয়ে আমাকে জাস্ট টিচারের কাছে দোষ দিয়ে পানিশমেন্ট খাইয়ে দিত। খেয়েছি। 1 মাস হওয়ার পরে এতটাই অসহ্যনীয় হয়ে গেছিল যে আমি স্কুলে যেতে চাইতাম না। স্কুলে গেলে আইদার ওই বুলির গ্যাং, না হলে এই মেয়েটি। তো 1 মাস পরে মোটামুটি আমি ছাড়া পেয়ে টিচার আমাকে অন্য জায়গায় ছেলেদের সিটেই বসিয়ে দেয়। ছেলেদের একটা রো ছিল আলাদা, মেয়েদের একটা রো ছিল আলাদা, মাঝখানে গ্যাপ। তো আমি ছেলেদের ওখানেই ফাইনালি গিয়ে বসতে পারি। ওই টর্চারটা কমে যায়, বাট স্কুলে সবার সাথে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, কারণ আমি অল টাইম স্কুল যেতে পারতাম না, প্লাস আমার শরীর খারাপও থাকতো। তো অল টাইম একটা ডিস্টেন্স থাকে। আইদার দেখো পরিবেশ কিরকম, ডিস্টেন্স, কেউ
আমার সাথে মিশতে চাইতো না, কারণ আমাকে চেনে না সেরকম, এবং হচ্ছে বুলি। এই দুই মধ্যেই থাকতাম। বন্ধু বান্ধব টেম্পোরারি ছিল, বাট কেউ সেরকম মিশতো না। এইভাবে পুরো স্কুল লাইফটা কাটিয়ে দিয়েছি। এমন অবস্থা হয়েছিল, কথা বলতে পারতাম না, কথা বলতাম না সেরকম। কথা যেহেতু বলতে পারতাম না, কথা জড়িয়ে যেত, কথা জড়িয়ে যেত। এবং যেহেতু নিজের বয়সী মানুষের সাথে মেশাটা হয়নি সেরকম, তো ভিডিও গেমেই পড়ে থাকতাম। ভিডিও গেমটাই ছিল পালানোর একটা উপায়। এবং এই বেধারক ভয়াবহ পরিবেশ ছিল স্কুলে। ফরচুনেটলি টিচারদের হাতে আমি তোমার মতন এত মানে ওয়েল ট্রিটমেন্ট পাইনি, বাট হ্যাঁ, টিচাররা ডিস্টেন্ট ছিল, আমার সাথে এরকম লেভেলের প্রবলেম হয়নি। তো স্কুল বুলি যেই ছেলেটি ছিল, টিউশনেও আমাকে বুলি করতো, প্রায় বুলি হতাম। বুলি হওয়ার পরে অনেক বছর কেটে যায়, ছেলেটি আরেকটা স্কুলে ট্রান্সফার হয়। তো সেইখানে শুনি যে ছেলেটি ফেল টু হয়ে যায়। আগে ওই স্কুলে গিয়ে টপ করতো, তারপরে হঠাৎ ফেল টু হয়ে যায়, মদ ফদের নেশা ধরে, ঠিক আছে। তারপর আবার অনেক বছর বাদে ফেসবুকের থ্রু আমার এক বান্ধবীর সাথে পরিচয় হয়। মানে মেয়েটিকে আমি চিনতাম, মেয়েটি আমার সাথে এই স্কুলেই পড়তো, খুব ছোট্টবেলার থেকে পড়তো, এবং এই টিউশন ক্লাসেই যেত। তো মেয়েটি স্কুল ছাড়ার পর, মেয়েটি স্কুল না, মেয়েটি অ্যাকচুয়ালি টিউশন ছাড়ার পরে সেরকম আর যোগাযোগ থাকেনি। পরবর্তীকালে তার সাথে যোগাযোগ হয়, এবং অ্যাকচুয়ালি ওর সাথে যোগাযোগ হয় আমার রাত 11টার সময়। খেয়ে দিয়ে আমি তখন নেশার ঘোরে, মোটামুটি যাকে বলে ওই বই লেখার নেশা, আর কিছু না ভাই, আমি সেরকম নেশা করি না, বই লেখার নেশা। তখন আমি ল্যাপটপে ঠাক 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 করে টাইপ করছি, যুদ্ধের বই লিখছি তখন। এই কদিন বাদে আরেকটা বই বেরোবে আমার, আগের বছর একটা বেরিয়েছে। তো যুদ্ধের বই Congratulations on লিখছিলাম। that. হ্যাঁ হ্যাঁ, Congratulations on that. থ্যাংক ইউ। তো ওই যুদ্ধের বই লিখছিলাম ফুল নেশায় তখন। তো ফোন একটা নোটিফিকেশন ঢোকে, দেখি এই মেয়েটি। আমি বললাম এত বছর বাদে, বলছে তোর সাথে কথা বলা যাবে। দেখো, রাত তখন 11টা, আমি যুদ্ধের নেশা বিভোর লিখতে লিখতে, তার মধ্যে একজন ভদ্রমহিলার মেসেজ, যাকে আমি চিনি। তো ভাবলাম ঠিক আছে, যুদ্ধটা একটু পজ করি, ট্যাঙ্ক গুলোকে একটু পরে শত্রু ইয়েতে ডিফেন্সে পাঠাই, আপাতত মেসেজ করে নি, দেখি মেয়েটি কি বলে। তো মেয়েটি বলল যে তোর সাথে এতদিন বাদে যোগাযোগ, এই সেই একটু হাই হ্যালো যেরকম হয়। তারপরে জানালো এই ছেলেটি মেয়েটিকে যোগাযোগ করার চেষ্টা করেছে, কারণ এই ছেলেটি রিসেন্টলি বিয়ে করছে, তো মেয়েটিকে ইনভাইট করতে চায়। তো সেখান দিয়ে আমি কথা বলতে বলতে করতে 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 জাস্ট মেয়েটার থেকে আরো এই ছেলেটির ব্যাপারে জানতে পারলাম। পরবর্তীকালে জানতে পারলাম এই যে বুলি, সে এই মেয়েটিকেও মানে মারধর করতো ছোটবেলায়। আমি বললাম দেখ, আমি তো জানতে পারিনি, আমি তো জানতাম শুধু আমাকেই করা হতো। বলে না, আমাকেও মারধর করতো। এবং আইরনিক্যালি এই ছেলেটি এখন একজন মানসিক ডাক্তার, সাইকোলজিস্ট, এবং সে নিজে ভিডিও তৈরি করে এরকম মেন্টাল হেলথের ওপর, বাচ্চাদের বুলি করা উচিত নয় এই বিষয়ের ওপর, চাইল্ডহুড ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এবং শিশুদের কাউন্সিলিং করে কিনা জানি না, বাট হ্যাঁ গ্রোন আপসদের কাউন্সিলিং করে, অ্যাডাল্টদের কাউন্সিলিংও করে। তো প্রকৃতির কি খেলা, সে একজন মানসিক ডাক্তার আজকে, চাইল্ডহুড বুলি, সে একজন মানসিক ডাক্তার। ভাবলেও কিরকম লাগে, হ্যাঁ। কটু কথা, গালাগালি, সেগুলো অন্য কারোর থেকে পেয়েছি, বাট ফিজিক্যাল মার, একদম ফেলে মারা, গায়ে জোর এবং বল প্রয়োগ করা দিনের পর দিন, সেটি কিন্তু আমি এখান দিয়ে পেয়েছি। এবং বাইরে যে লেভেলের বুলিড হয়েছিলাম সেগুলো হচ্ছে জাস্ট ডিস্টেন্স করে দেওয়া, আইসোলেট করে দেওয়া, মানে এই ছেলেটিকে দিয়ে কি হবে, এর সাথে মিশে লাভ নেই। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম ভাই, সেটা হচ্ছে আমি তুমি মার খেয়েছো, আমিও মার খেয়েছি, তুমিও বুলিড, আমিও বুলিড, টিচারদের হাতে, বন্ধুদের হাতে, ক্লাসমেটদের হাতে। তাই হয়তো আমাদের এই ট্রমাটিক ট্র্যাজেডির পথে চলতে চলতে আমি নিজেকে সাপ্রেস করেছি, তুমি নিজেকে খুলেছো, সাপ্রেস করার পরে আবার ওপেন করেছি ট্রিটমেন্ট করে নিজের। তো এখানে এসে বলতে পারি ভাই, হয়তো ট্রমা আমাদের কাছাকাছি এনেছে, দোস্ত বানিয়েছে, এবং এরকম অনেক ট্রমাটাইজ মানুষের সাথে আমি মিশে বুঝতে পারি ভাই, ওই ছোটবেলার যে কষ্ট এরকম ধরনের,
এগুলো অনেকের মধ্যে খুবই কমন, কিন্তু আমরা কথা বলি না, এবং আমাদের কথা বলাটা উচিত। এরকম ওপেন প্ল্যাটফর্মে না হলেও অন্তত নিজের কাছের লোকেদের তো জানানোই উচিত, এবং যদি 100 কোনো বার। বিশ্বস্ত লোক থাকে তাকেও জানানো উচিত 100 বার। এবং স্টেপ নেওয়া উচিত। এবং স্টেপও নেওয়া উচিত। যদি এরকম কোনো ঘটনা ঘটতে দেখে কেউ, স্টেপ নেওয়া উচিত। তো আশা করি দর্শকদের এরকম কড়া সত্য শুনে কিরকম লাগলো জানি না, বাট এই জিনিস কিন্তু আপনাদের আশেপাশে ঘটে চলেছে, আপনাদের সাথে অনেকের সাথে হয়েছে, তাই হয়তো এতক্ষণ ধরে আপনারা পুরোটা দেখলেন, হয়তো কানেক্টও করতে পারলেন। আমার এবং সাইকোফিজিসিস্টের একটাই খেদ, সেটা হচ্ছে আমাদের সাথে যখন এটা হয়েছে আমরা কোনো অ্যাকশন নিইনি সেরকম। আপনারা এবং আপনাদের ফিউচার জেনারেশন প্লিজ অ্যাকশন নেবেন। আমাদের আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য খুব ক্লিয়ার কাট, সেটা হচ্ছে সচেতনতা। 100 বার। একটা অপরাধের এগেনস্টে সচেতনতা। পেরেন্টসদের একটা কথা বলা উচিত হবে আমাদের, যদি কেউ দেখে থাকে, নিজের সন্তানকে অবশ্যই জিজ্ঞাসা করবেন কোনো অসুবিধা, কোনো সমস্যা স্কুলে যেখানে খেলতে যাস, বন্ধুদের মধ্যে, টিচারদের মধ্যে, যাদের সাথে ইন্টারাকশন হয় তাদের মধ্যে কোনো সমস্যা বারবার জিজ্ঞাসা করতে থাকা, এটা খুব দরকারি। এবং একটা শাসন ঠিক আছে, বাট বন্ধুত্বটাও খুব দরকারি, নাহলে ওপেন আপ হবে না সন্তানরা। এরকম ঘটনা ঘটলে তারা বলবে না, পরবর্তীকালে এটা মারাত্মক আকার ধারণ করবে। ওপেন আপ করবে না, যে কারণে আমরা করতে পারিনি আমাদের বাবা মাদের কাছে। তো আজকে এই বলেই আমাদের এই এপিসোডটি সমাপ্তি করছি। খুবই ধন্যবাদ ভাই, সাইকোফিজিসিস্ট ভাই, এখানে এসে তোমার এরকম ভয়াবহ পার্সোনাল এক্সপিরিয়েন্সের কথা বলা। ইটস মাই প্রিভিলেজ। এর জন্য বুকের পাটা লাগে, এবং সবার থাকে না। আমার তো বুকে পাটাই পাটা, পাটাই পাটা, আর কিছু তো নেই। সব মানুষেরই মানুষের দরকার, দরকার, সবারই দরকার, মানুষের দরকার। মানুষের দরকার। এবং আপনাদের যদি ভালো লাগে অথবা আপনাদের সাথে যদি এরকম কিছু হয়ে থাকে, কমেন্ট বক্সে জানাবেন। না জানালেও চলবে, বাট কেমন লাগলো সেটুকু জানালেও চলবে। থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য, এবং থ্যাংক ইউ সাইকোফিজিসিস্ট ভাই।